প্রায় ১০০ বছর আগের কথা। সন্ধে হয় পশ্চিম আকাশে। তখন সোনালি আলো ঝিকমিক করছে, কিন্তু মাটির উপর অন্ধকার নেমে এসেছে। কিন্তু গাছপালার চেহারা কালো আর অস্পষ্ট হয়ে আসছে। দুই একটা পাখিদের, যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তারা দ্রুত ডানা মেলে উড়ে চলেছে। একজন পথিক মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ওর অবস্থা ও বিলম্বিত পাখিদের মতন। ভোর থেকে সে হাঁটছে, কিন্তু এখনো পর্যন্ত একটা গ্রামে এসে পৌঁছতে পারল না। যে মাঠের উপর দিয়ে সে চলেছে, পায়ের সরু পথ নেই। শেষ পর্যন্ত মানুষের আস্তানায় পর্যন্ত পৌঁছতে পারবে কিনা তাও অনিশ্চিত। তবুও সে আশায় ভর করে চলেছে। ওই রাত্রিগারো অন্ধকার নেমে আসার আগে বাড়িতে গিয়ে উঠবে। পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ। সে চাকরি খোঁজার জন্য বেরিয়েছে। তার বাড়ি পশ্চিম বাংলায়। 11 দিন হেঁটে হেঁটে সে কোথায় এসে পৌঁছেছে সে জানে না। কাল একটি ছোট গ্রামে রাত কাটিয়ে দিন হতে সে বেরিয়েছিল। সমস্ত দিন চলেও কোথাও একটা গ্রাম নেই। দুপুরের এক অসত্য গাছের নিচে বসে নিজের পুটুলি যা চিড়ে ছিল তাই খেল। তারপর লাঠির ডগায় পুটুলি বেঁধে লাঠি নিয়ে যাত্রা করছে। কিন্তু অতটা পথ এখন শেষ হয়নি। সামনের দিকে পথিক চলতে চলতে একসময় ঘাড় বেঁকিয়ে পেছনে দেখল, খানিক দূরে গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে। পথিক দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যার আবছায়ায় সে লক্ষ্য করল একটা দিঘি। তেষ্টায় তার বুক শুকিয়ে গিয়েছিল। দ্বিধা না করে সে ওই দিকে চলল। মনে মনে বলল, দিঘি যদি হয় তাহলে কাছে গ্রাম আছে, যাক, ঠিক সময় আশ্রয় পেয়েছি। আরও একটু দূরে গিয়ে সে দেখল দিঘি বটে, প্রকাণ্ড দিঘি। এপার থেকে ওপার বাঁধানো ঘাট দেখা যায় না। দিঘির কিনারায় বসে পথিক অঞ্জলি ভরে জল খেল। চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে দাঁড়ালো দিনের আলো। আরও ক্ষীর হয়ে এসেছে। দিঘির ওপারে পর্যন্ত ভালো নজর চলে না। তবু তার মান হলো, দিঘির ওপারে খাটে একটা সাদা কাপড় পরা মেয়ে কলসিতে জল ভরে চলে গেল। পথিক তখন নিশ্চিন্ত হলো, কাছে নিশ্চয়ই গ্রাম আছে। সে লাঠি কাঁধ থেকে ফেলে যেদিকে ওই মেয়েটা গেছে সেদিকে চলতে লাগলো। দিঘির ওপারে পৌঁছে সে দেখতে পেল এক সারি বাউলা গাছ। তার ফাঁক দিয়ে মস্ত গ্রামের অনেক চালাকর দেখা যাচ্ছে। পথিকের তখন ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন, ভালো করে সব দিক লক্ষ্য করে ওই দিকে ছুটে চলল। যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখত বাড়ির অনেকগুলো দেওয়াল ধসে গেছে। উপরের ঘরের চাল রোদে বৃষ্টিতে খসে পড়েছে, যেন কতকাল এসব বাড়িতে কেউ বাস করেনি। সমস্ত গ্রাম শূন্য খা খা করছে। বহুদিন হয়ে যায়, তবুও একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না। এসব কিছুই সে লক্ষ্য করল না। গ্রামের সদর রাস্তা দিয়ে এসে ঢুকে দেখল একটা বড় মস্ত বাড়ি। দরজায় ধাক্কা দিল। জীর্ণ দরজাটা নড়বড় করে উঠল। ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। তখন সে হাত দিয়ে বলল, কেউ আছে? একবার বাইরে এসো। তবুও সাড়া নেই। তখন সে দরজা জোরে একটা ধাক্কা দিল। দরজা খুলে গেল, কিন্তু তবুও কোনো মানুষের গলার শব্দ বা পায়ের সব আওয়াজ পাওয়া গেল না। পথিক ইতস্তত হয়ে মাটিতে লাঠি ঠুকে গলা খাড়িয়ে দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকে সে অবাক হয়ে গেল। একই বাড়ির উঠোনে কাটা গাছ আর আগাছার জঙ্গল, ওদিকের ঘরগুলো সব অন্ধকার। পথিকের গা ছমছম করে উঠল। বাড়িতে কি কেউ থাকে না? পুরো বাড়ি শেষ হাউসে ভর করে আরেকবার ডাক দিল। এবারে তার জবাব পেল। ওদিকের ঘরে অন্ধকার থেকে কে যেন মেলি গলায় বলল, কে গো তুমি? পথিক এবারে সাহস হলো। যাক, তাহলে বাড়িতে লোক আছে। সে বিনীতভাবে বলল, আমি যাত্রী, আজ রাতের জন্য আমাকে থাকতে দেবে। ওদিক থেকে জবাব পেল, পারবো। তুমি বসো। কোথায় বসবে? চারদিকে জঙ্গল, প্রতীকের ওদিকে আগাছা। এমন সময় সে দেখল তার সামনে একটি ত্রিমূর্তি দাঁড়িয়ে আছে। সে শ্রীলোকটির মুখটা দেখা পেল না। তার মুখটা ঘোমটায় ঢাকা আছে। সে তাড়াতাড়ি বলল, তোমাদের পুরুষেরা কোথায়? তাদেরকে এখানে তো দেখা যাচ্ছে না। ওই মেয়েটি ঘোমটার ভিতর থেকে বলল। পুরুষ কেউ নেই, তুমি এসো। মেয়েটির পেছন পেছন দাবার উপর উঠল। দাবাটি খুব পরিষ্কার। সে পুরলি নামিয়ে দাবাতে একটা খুঁটিতে ঠেকান দিয়ে বসল। স্ত্রীলোকটি বলল, তুমি দীর্ঘদিন কিছুই খাওনি, তোমার খিদে পেয়েছে? ঘরে ঠান্ডা ভাত আছে। খুশি হয়ে বলল, আমার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সত্যি আমার অনেক খিদে পেয়েছে। ঘোমটা ঢাকা মেয়েটি মানুষটি এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল, অবজ্ঞায় অদৃশ্য হয়ে গেল। পথিক কিছুক্ষণ সেদিকে তাকিয়েছিল, তারপর তাড়াতাড়ি করে উঠে পড়ল। তার বুকের মধ্যে ধিক ধিক করতে লাগলো। বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার।
সে পালাবে কিনা ভাবছে এমন সময় ওদিক থেকে আওয়াজ এলো। তুমি অতিথি না খেয়ে বাড়ি থেকে যেতে সে নেই। আবার ফিরে এলো। তার পা দুটো এমন কাঁপছিল যে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। কিছুক্ষণ পরে ভাতের থালা হাতে নিয়ে স্ত্রী লোকটি আবার সামনে তার এলো। থালা তার সামনে নামিয়ে রেখে বলল, নাও খাও। তারপরে দেওয়াল ঘেঁষে বসল অন্ধকারে। থালায় কি আছে কিছু দেখতে পারছিল না। জোরে বলল, একটা বাতি বাড়িতে নেই? তেল নেই। ভয়ে পথিকের গলা শুকিয়ে আসছিল, তবুও থালায় যা ছিল তাই তুলে খাচ্ছিল। কিন্তু কিয়ে খাচ্ছে তার বুঝতে পারল না। কিছুক্ষণ সব নিস্তব্ধ। পথিক পুতুলের মতন খেয়ে যাচ্ছে, কিন্তু তার সমস্ত অন্তর আত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা মেয়েটির দিকে। তাকে ভালো করে দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে ভাবছে আবারও অদৃশ্য হয়ে গেছে। এমন সময় ওদিক থেকে শেষে সেই নীরবতা না সহ্য করতে পেরে সে বলে উঠল, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম গোবিন্দপুর। পৃথক চমকে উঠল। গোবিন্দপুর মানে? তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে এসে শুনেছিল এই গ্রামে গোবিন্দপুর নামে এক বড় গ্রাম ছিল। 5 বছর আগে কলেরায় মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে। সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না। এই সেই গোবিন্দপুর। হঠাৎ ওদিক থেকে প্রশ্ন এলো। আর কিছু চাই না বলে পথিক উঠবার উপেক্ষা করল। অন্ধকার থেকে আবার আওয়াজ এলো, উঠো না, শুধু নুন দিয়ে কি পান্তা ভাত খাওয়া যায়? যাই হোক, গাছ থেকে একটা লেবু এনে দিই। পৃথক কোনো জবাব দিতে পারল না, কিন্তু তারপরেই ঘটল একটা ঘটনা যেটা দেখে পৃথকের মাথার চুল সজারুর গায়ের কাটার মতন খাড়া হয়ে উঠল। আচ্ছা, অন্ধকারে সে দেখল একটা হাত লম্বা হয়ে তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল উঠোনের বেশ। হাত দূরে একটা পাতি লেবুর গাছ ছিল। ওই গাছ থেকে লেবু পেরে হাতখানা আবার ফিরে এলো। বাবা গো বলে পথিক দাবার উপর লাফিয়ে পড়ে পড়ি কি মরি বলে ছুটতে লাগলো। তার পুরুলিয়ার লাঠি দাবাতেই পড়ে রইল। একটা মেয়েরই গলা এসে শুনতে পেল, দাঁড়াও, তুমি যেও না। পথিকের তখন দিক বেদিক জ্ঞান নেই। সে রাস্তায় বেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে ছুটতে থাকলো। তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে। আকাশের চাঁদ নেই, শুধু কয়েকটা নক্ষত্র মিটমিট করে জ্বলছে। একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, কান যন্ত্রণা করছিল। সামনে সে দেখতে পেল কিছু মানুষের মাঠের মধ্যে আড্ডা দিচ্ছে। একটা বাবলা ঝোপের পেছন থেকে দেখতে লাগলো। ঠিক তার সামনে 10 হাত দূরে একটা আলো গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল। তার নীল আলোতে পৃথক সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে দেখতে পেল। একটা পাক ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডটা উঠে আসছে, আর ওই আগুনের পিণ্ডটা ঘিরে অনেকগুলি মূর্তি বসে আছে। পৃথকের গায়ে রক্ত হিম হয়ে গেল। এ যে আলেয়া! শ্মশানে তো আলেয়া জ্বলে, তাহলে কি আমি শ্মশানে চলে এলাম? এই মূর্তিগুলো আলেয়া ঘিরে বসে আছে, এরা কি আদৌ মানুষ? ওদের চেহারা সে ভালো করে দেখতে পায়নি, কিন্তু যেটুকু দেখেছে ওই সময় আলোর নীল আলো জ্বলে উঠল। এইবার পৃথক তাদের ভালো করে দেখতে পেল। তারা মানুষ নয়, শুধুমাত্র কঙ্কাল। তাদের গায়ে মুখে কোথাও একটুকুও মাংস নেই। পৃথক চিৎকার করার ক্ষমতা ছিল না। সে পিছু ফিরে পালাবার চেষ্টা করল, কিন্তু বাবলার ডালে আটকে গিয়েছিল। যেই পালাতে গেল তখনই কাপড়ে টান পড়ল, যেন কে তাকে পেছন থেকে টেনে ধরেছে। পথিকের মুখ দিয়ে চাপা গঙ্গানি বার হলো। সে কাঁদার উপর মুখ গুজে পড়ে গেল। তারপর সব স্থির হলো। প্রতীক জেগে উঠে দেখল সে আলোর কুণ্ডর মধ্যে বসে আছে। তার মনে আর একটুকুও ভয় নেই। আবার আলো জ্বলে উঠল। যারা কুণ্ড ঘিরে বসেছিল তারা একটু নড়ে চড়ে বসল। তাদের হাড়গুলো খট খট করে উঠল। পথিকের পাশে যে কঙ্কালটি ছিল সে ভাঙা গলায় বলল, কিরে, তুমি কতক্ষণ এলে? কথাটা ঠিক বুঝতে পারল না। উঠবে কি হয়েছে সে মনে করতে পারছে না। অতীতের কথাটা ঠিক বুঝতে পারল না। ওদিকে একটা বাওলা গাছের ঝোঁকে দেখল। মুহূর্তের মধ্যে সে কাছে গিয়ে দাঁড়ালো। একটা তাজা মরা পড়ে আছে। তখন সে সব বুঝতে পারল। ফিরে এসে বলল, আমি এই মাত্র আসছি। কঙ্কালটা বলল, বেশ, ওখানে অনেক কঙ্কাল পড়ে আছে, তাদের মধ্যে একটা ঢুকে পড়ো। তোমার নিজের কঙ্কাল তৈরি হতে দেরি। ততদিন না পচে ততদিন লোকের কঙ্কাল ধার নাও। অন্য কঙ্কাল কোণ একসাথে খিলখিল করে হেসে উঠল।